আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। তারেক রহমানের বক্তব্য রাষ্ট্রনায়কোচিত ও সময় উপযোগী, রাজনীতি বিশ্লেষকদের অভিমত। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। জানাবো জামায়াত এনসিপির জোট চূড়ান্ত পর্যায়ে। অন্যদিকে হাদি হত্যার বিচার দেশব্যাপী, বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। সবশেষ জানাবো তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত, বলেছেন ডাক্তার শফিকুর রহমান। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। বক্তব্য রাষ্ট্রনায়কোচিত ও সময়োপযোগী, রাজনীতি বিশ্লেষকদের অভিমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে ইতিবাচক, রাষ্ট্রনায়কোচিত ও সময়োপযোগী হিসাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন এই ধরনের বক্তব্যই মানুষের প্রত্যাশিত ছিল। তিনি তার বক্তব্যে সব বিষয় পরিষ্কার করেছেন। একদিকে তিনি দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন, একই সঙ্গে তা বাস্তবায়নে সবার সহযোগিতাও চেয়েছেন। তিনি সবার ঋণের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে ৭১, ৯০ ও ২৪কে এক সুতোয় গাঁথতে চাওয়ার কথাও জানিয়েছেন, যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা আরও বলেন, তারেক রহমান সত্যিকার অর্থে রাষ্ট্রনায়কোচিত বক্তব্যই দিয়েছেন এবং এই মুহূর্তে এই ধরনের বক্তব্য খুবই দরকার ছিল। এতদিন তিনি একটা দলের প্রধান ছিলেন, কিন্তু এখন থেকে তিনি একজন জাতীয় নেতার দায়িত্ব নিলেন। এই রূপান্তরটা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে সামনের দিনে তারেক রহমানের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও স্মরণ করিয়ে দেন এই বিশিষ্টজনরা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে বৃহস্পতিবার ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রায় ১৭ মিনিটের বক্তব্য দেন তারেক রহমান। তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, তিনি অর্থাৎ তারেক রহমান অনেক ভালো বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে সব বিষয় পরিষ্কার করেছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থান ও আধিপত্যবাদ নিয়ে কথা বলেছেন। তিনি হাদির অর্থাৎ শহীদ শরীফ ওসমান বিন হাদির কথাও বলেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন। তিনি সবার ঋণের কথা স্বীকার করেছেন। তারেক রহমান বক্তব্যে জাতীয় ঐক্যের কথাও বলেছেন। এগুলো খুবই ইতিবাচক। তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বলেই আমি মনে করি। দিলারা চৌধুরী আরও বলেন, বিএনপি সম্পর্কে নানা ধরনের নেতিবাচক প্রচারণা ছিল। অনেকেই বলার চেষ্টা করেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, যেগুলো সত্য নয়। কিন্তু অনেক সময় প্রচারণার কারণে মানুষ এগুলোকে সত্যের চেয়ে বেশি বিশ্বাস করে। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সেই নেতিবাচক ধারণাগুলো দূর হয়েছে। এখন তার কথাগুলো কাজে রূপান্তরিত করতে হবে। আমরা আশা করি এগুলো তিনি করবেন এবং দেশকে তিনি তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষক আলতাফ পারভেজ যুগান্তরকে বলেন, তারেক রহমান তার বক্তব্যে ৭১, ৯০ ও ২৪কে এক সুতোয় গাঁথতে চাইছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত বছর গণ অভ্যুত্থানের পর কিছু অসৎ জনগোষ্ঠী ৭১কে ২৪এর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমি মনে করি তারেক রহমান খুবই সঠিকভাবে এই অপচেষ্টা বন্ধ করে দিলেন। আরেকটা বিষয় তিনি তুলে ধরেছেন, নিরাপত্তা এখন বাংলাদেশের বড় একটা ইস্যু। গত ১৭ মাস আমাদের আতঙ্ক ও মব সংস্কৃতির ভয়ে কেটেছে। আগুন, ভাঙচুর সহ নানা বিষয়ে মানুষ অস্থির ছিল। ফলে তিনি নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে বলেছেন। তিনি বক্তব্যে বিভিন্ন সম্প্রদায়ের নাম উল্লেখ করে সম্প্রীতির কথা বলেছেন। সবাইকে নিয়ে এগিয়ে দেশ গড়ার কথা বলেছেন। নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি। এদিকে আজ যেসব কর্মসূচি তারেক রহমানের:
শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এর আগে বুধবার ২৪ ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ এসব তথ্য জানান। একই সঙ্গে তারেক রহমানের আগামী শনিবারের ২৭ ডিসেম্বরের কর্মসূচিও জানান তিনি। শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর ভোটার অতে যাবেন। পরে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন পঙ্গু হাসপাতালে। নির্বাচন কমিশনে নাকি থানা নির্বাচন অফিসে গিয়ে তারেক রহমান ভোটার হবেন সে বিষয়টি স্পষ্ট নয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, তারেক রহমান কখন কোথায় ভোটার হবেন এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই। জামায়াত এনসিপি জোট চূড়ান্ত পর্যায়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটবদ্ধভাবেই নির্বাচন করবে এমনটা প্রায় নিশ্চিত। জোট আর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামায়াতে ইসলামীর সাথে। তবে জামায়াতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামায়াত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন জোট নিয়ে টানা বৈঠক চলছে। ৫০টির অধিক আসন চাচ্ছে এনসিপি, কিন্তু জামায়াত নেতারা বলছেন আসন সমঝোতা নিয়ে জরিপের ওপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত। মিত্রদের জয় নিশ্চিত এমন আসন ছাড়া হবে। এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনা বৈঠক হচ্ছে, তবে অনেক বোঝাপড়া রয়েছে। আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলো উঠে আসছে। তবে জোট কতটুকু এগোচ্ছে, জোটের ঘোষণা কখন হবে এ বিষয়টি এখনও বলা যাচ্ছে না। চূড়ান্ত ঘোষণা এলে আনুষ্ঠানিকভাবে আসবে। আনুষ্ঠানিকভাবে জোটের আলোচনা বৈঠক চলমান রয়েছে। জোটের মধ্য দিয়ে নির্বাচন হলে আলাদা মার্কা নিয়েই নির্বাচন করতে হবে। আরিফুল ইসলাম আদিব আরও বলেন, এ জোট অন্যান্য জোটের মতো নয়। দল এবং প্রতীক বিচ্ছিন্ন করে আমরা জোট করছি না। জোট হবে আমাদের প্রতীক নিয়ে আমরাই নির্বাচন করব। এ জোট হবে রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে। জোট গঠনে আসন ভাগাভাগির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা বৈঠক চলছে। ৫০-এর অধিক আসন নিয়ে কথাবার্তা চলছে। জামায়াত সূত্র জানায় দলটি ২ শতাধিক আসনের সরাসরি দলীয় প্রার্থী দেবে। জোট চূড়ান্ত হলে এনসিপি, এবি পার্টি, অন্যান্য ইসলামী দলসহ মিত্রদের জন্য ৮০টি আসন ছেড়ে দেবে। বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে সমঝোতা আসন ছেড়েছেন। এমন পরিস্থিতিতে জামায়াত ও এনসিপির জোট গঠন তৎপরতা আরও বেড়ে যায়। বুধবার রাতেই জরুরি ভিত্তিতে এ দুই দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে আলোচনা বৈঠক হয়েছে। বৃহস্পতিবারও এ নিয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে এ দুই দলের জোট গঠনের ঘোষণাটি প্রকাশ্যে আসবে এমন ইঙ্গিত দিয়েছেন দু দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিকে ২৭ থেকে ২৮টি আসন ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী। দুই দলেরই ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর দিয়েছে। এদিকে দুটি দলের মধ্যে জোট হচ্ছে এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ আজ শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। তার এমন পোস্টের পর এনসিপি কিংবা জামায়াতে ইসলামীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হাদি হত্যার বিচার, দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকালাব মঞ্চের। ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর এই কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দোয়া মোনাজাত করা হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে ইনকালাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাথের বাংলাদেশ করার রূপকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিল করা হবে। গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার, তবে তাকে বাঁচানো যায়নি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত।
বলেছেন ড শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দলটির আমির ড শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসাবে দেখছেন। একই সঙ্গে শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারও বিবিসিকে বলেছেন, তিনিও ইতিবাচক হিসাবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে। তবে তিনিও মনে করেন, তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় জন্মভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, আমার একটি পরিকল্পনা আছে দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন হবে। ইনশাআল্লাহ আমরা সে পরিকল্পনা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত ডায়ালগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই, আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, পুরো বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ আছেন, প্রত্যেকের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ আ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। এ সময় তিনি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালে এদেশের ছাত্র জনতাসহ সর্বশ্রেণীর মানুষ দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ স্বাধীনতা ফিরে পেতে চায়, তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের নেতাকে স্বাগত জানাচ্ছি। তিনি দূর থেকে প্রায় ১.৫ যুগ আমাদের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র উত্তরণের কঠিন পথগুলো পার করেছি তার নেতৃত্বে।